এখনো তো কেউ আসেনি দেখছি। দু একজন আসুক, তারপর শুরু করব। শুরু করে দিই। দু একজন করে আসতে শুরু করেছেন। শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক বন্ধুদের জানাই শৈলী কবিতা কাননের পক্ষ থেকে একরাশ ফুল এলো শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা, সবকিছু। আমাদের শৈলী কবিতা কাননে খুব ঘরোয়া একটা অনুষ্ঠান প্রতি মঙ্গলবার হয়। সেখানে আমাদের ঘরোয়া মানে কবিতা কাননেরই সবাই মিলে আমরা ভীষণ কবিতা, খুনসুটিপনা, আড্ডা দিই। সেটা মানে ভীষণ একটা ঘরোয়া জমাটি আড্ডা। আজকে এই শনিবাসর তার রূপে আঙ্গিকে একটু অন্যরকম। এখানে আমাদের আমন্ত্রিত শিল্পীরা আসবেন, তাদের আলাপচারিতায় আমরা সমৃদ্ধ হব। আর তারা শোনাবেন তাদের স্বপ্ন পূরণের গল্প, তাদের কবিতা। তারা শোনাবেন ছোট ছোট হরেক রকমের অনেক সংলাপ, আরো অনেক কিছু। এসব নিয়েই আজকে আমাদের পথ চলা শুরু শনিবাসরের। আমাদের সঙ্গে আজকে বাচিক শিল্পী আছেন অর্পিতা প্রামাণিক এবং সঙ্গে আছেন অমিত কিরণ ব্যানার্জি। নমস্কার, শনিবাসরে আপনাদের স্বাগত জানাই। অনেকেই সঙ্গে এসে গেছেন, সঙ্গে থাকবেন এই আশা রেখেই আমাদের শনিবাসরের পথ চলা শুরু। অর্পিতা দি, আপনাকে আজকে আমাদের এই শনিবাসরের শুভ সন্ধ্যার শুভ সূচনা আপনার কবিতা দিয়েই শুরু হোক। আচ্ছা, শুভ সন্ধ্যা। প্রথম যখন কবিতা বলবো তখন একটু ভাবছি যে কিছুদিন আগে আমরা 23শে জানুয়ারি কাটিয়ে এলাম এবং এই বছরটা নেতাজি সুভাষচন্দ্র বসুর 124তম জন্মবর্ষ চলছে। ফলে তাকে শ্রদ্ধা নিবেদন করেই আজ প্রথম কবিতাটা নিবেদন করছি। কবিতার নাম প্রিয় নেতাজি, কবি শুভ্রা ঘোষ। প্রিয় নেতাজি, অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই আর হয়ে উঠছিল না। আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমারই বীরত্ব, দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল। মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল। ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম। ভাবতাম পারতে, তুমি সব পারতে, যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর। তুমি পারতে, কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন আর কারুর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাবার পর দেশে কত কমিশন বসেছে। ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই। ছুটে গেছে তুমি মনে করে, কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসু বাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবেই।
কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর। পেরিয়ে এলাম জীবনের অনেক গলিঘুঁজি। তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা, তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে। সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আজ যখন ঘাড়ের ওপর AK-47 নিঃশ্বাস, রক্তের হোলি খেলা, ধর্মের জিগির, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। মেয়েটা দৌড়ে এসে বলবে, মা, মা দেখো, উনি আসছেন। পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে, বৌমা, আমি বলিনি উনি ফিরে আসবেন। খোলা জানালা ধরে দাঁড়াবেন মায়েরা। তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল। নদী হবে উত্তাল, নৌকা বেসামাল, পরাণ মাঝিও চেঁচাবে, উনি আসতেছেন। সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা, উনি আসছেন, উনি আসছেন, উনি ফিরে আসছেন। তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটাতে এসে। আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি। প্রণাম নিও। ভালো থেকো নেতাজি। নমস্কার। আমি স্তব্ধ। মানে ধন্যবাদ। এখানে স্যার, মানে কবিতা কাননের কর্ণধার দেবাশিস দণ্ড স্যার লিখেছেন, উনি তো আছেন, আমাদের মধ্যেই আছেন কোথাও না কোথাও। একদম তো সত্যি। এখানে অনেকেই এসে গেছেন, শাশ্বতী দি, দেবাশিস দা, উজ্জ্বল দাস, পার্থ মুখার্জি, সবাই আছেন। আমরা এবার চলে যাব শিল্পী অমিত কিরণ ব্যানার্জির কাছে। উনার আরো একটা পরিচয় আছে, উনি পেশায় শিক্ষক এবং পাশাপাশি উনি আকাশবাণীতে উপস্থাপক হিসাবে আছেন। উনার কাছ থেকে শুনে নেব আরো কিছু। আপনি এবার কিছু শোনান। প্রথমে একটা কবিতা শোনাই। আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকটা মুহূর্তে যিনি রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেকটা মুহূর্তে মনে হয় যে যা কিছু আমরা ভাবি, সেই ভাবনার সাথে ওনার ভাবনা যেন মিলে যায়। তো একদম শুরুতেই তাই আমি যে কবিতাটি শোনাবো, রবি ঠাকুরের লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাই ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি, কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছ তরণীকে। সেতারিতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক।
আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। চমৎকার, চমৎকার। পরিচয়টা আমাদের কাছে প্রথম, আমাদেরই লোক হয়ে থাকুন, কবিতা কাননের সঙ্গে থাকুন। দেখে নিই, অবশ্যই। অনেকে অনেক কিছু লিখেছে আপনাদের সম্বন্ধে, একটু দেখে নিই। শাশ্বতী হোসেন সুন্দর আবৃত্তি করেছে অর্পিতা। দেবাশিস দণ্ড স্যার, অর্পিতা চমৎকার। পাপিয়া মণ্ডল খুব সুন্দর, দুজনকেই লিখেছেন। পার্থ মুখার্জি, অমিত বাবু খুব সুন্দর গান। আরো সঙ্গে আরো অনেকেই আছেন, এত ওপরে উঠে গেছে না, তো সবাই যারা আছেন, অনেকজন দেখছেন, এটা ভীষণ ভালো লাগা। প্রথম পর্ব এতজনকে শুরুতেই পেয়েছি। অবশ্যই সারাক্ষণ থাকুন, আপনাদের ছুঁয়েই আমাদের চলার পথ শুরু। তো আমরা এবার চলে যাই অর্পিতাদির কাছে। অর্পিতাদি, আমি আপনার কাছে কবিতা শোনার আগে একটা প্রশ্ন আছে। জানি না, আমার এখনই মাথায় এলো বলে আমি বলিনি, পরে যদি এটা মাথায় না থাকে, এই কবিতা প্রসঙ্গে বলি। আমরা দেখতে পাই যে পুরুষ কবি মানে একটু বেশি মানে লেখালেখি হচ্ছে, আর সেগুলো পাঠ করছেন মহিলারা বেশি, বাচিক শিল্পী। তো আর মানে পাঠের সংখ্যাটা মহিলাদের বেশি দেখছি, আর লেখাটা দেখছি পুরুষ কবিদের। এটা যদি এ বিষয়ে আপনার মতামত বা আপনাদের মতামত, আমি হয়তো অর্পিতাদিকে প্রশ্নটা করছি, তো এ প্রসঙ্গে অমিত দাও বলতে পারেন। তো আগে সরাসরি আমি অর্পিতাদিকেই কথাটা জিজ্ঞেস করি, যদি না, বলেন। আজকের অনুষ্ঠানে বসে তো এটা বলাই যায় না, কারণ এখানে দুজন রয়েছি আমরা, তার মধ্যে একজন পুরুষ একজন নারী, দুই শিল্পীর মধ্যে দুজন বাচিক শিল্পী, ফলে একেবারে সমতা বজায় রয়েছে। তো তাও আরেকটা, সঞ্চালিকা, তোমাদের বন্ধু, আপনাদের বন্ধু, সবাইয়ের বন্ধু, মেলবন্ধন ঘটাবো। হ্যাঁ, আমি এই জন্য দুজন বলেছি, এপাশে একজন, আপনার এদিকে একজন, ওদিকে একজন, দুজনের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী, মানে আজকে কিন্তু সমতা বিধান, মানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এটার প্রসঙ্গে বলা যায় যে একটা কাজ নারী এবং পুরুষ উভয়ে মিলে তো একটা কাজ সম্পূর্ণ করে আর কি। মানে যদি নজরুলের কথাই বলি, আমরা, নজরুল বলেছিলেন যে অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে সেক্ষেত্রে যদি আমি আবৃত্তি শিল্পের কথাও ধরি, তো কবিতা যদি লেখেন পুরুষ এবং মহিলারা যদি সেটা আবৃত্তি করেন, তো সেক্ষেত্রেও বলা যায় যে শিল্পটাকে সম্পূর্ণ করছে তো দুজনে মিলেই। তবে আমার যেটা মনে হয়েছে আরেকটা জিনিস, যে নারীরাও অনেকেই কবিতা লেখেন, এবং উল্টো দিক থেকে পুরুষরাও, আমরা প্রচুর বাচিক শিল্পীকে চিনি যারা পুরুষ বন্ধু আর কি, তারা কিন্তু খুব সুন্দরভাবে পরিবেশন করেন আর কি। তো ফলে বলা যায় যে নারী পুরুষ সমানভাবেই এখন বিচরণ করছেন এই জগতে। অমিত বাবু কি কিছু বলবেন? বলবো মানে পরিসংখ্যানটা জানি না কিরকম, সামাজিক মাধ্যমে হয়তো দেখা যাচ্ছে পুরুষ কবিদের বেশি। সংখ্যা সবসময় আপেক্ষিক, বুঝলেন তো, মানে আপনার চোখে যেটা পড়ছে আমার চোখে হয়তো উল্টোটাই পড়ছে, কারণ আমার বন্ধু মহলে প্রচুর মহিলা কবি রয়েছেন এবং প্রচুর পুরুষ আবৃত্তিকারও রয়েছেন। সুতরাং পরিসংখ্যানটা আপেক্ষিক, এটা প্রথমত। আর দ্বিতীয়ত, যে অর্পিতা যে কথাটা বললো, কবির কাছে ফিরে গিয়ে আমি দুটো লাইন শোনাবো কি নজরুলের? একদম, ওই কথাটাই বলবো। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। সুতরাং পূর্ণতার কথা অর্পিতাও বলেছে, যে কমপ্লিট হচ্ছে বোধহয় একটা, যদি আমরা ধরি সৃষ্টির পূর্ণতা, সেটা হয়তো এভাবেই হচ্ছে।
আর নারীদের সমস্যাটা আরো বেশি তো পুরুষদের তুলনায়, কারণ আমরা কিছু করতে চাইলে আমাদেরকে হেল্প করে দেয় আমাদের গৃহিণীরা, কিন্তু একজন নারীকে যদি কিছু করতে হয় তাকে বাড়ির কাজও করতে হয়, বাইরের কাজও করতে হয়, আবার নিজের পছন্দের কাজটাও তাকে করতে হয়। মানে আমি অর্পিতার উদাহরণই যদি দিই, যে ও একজন আবৃত্তি শিল্পী, ওকে যদি আবৃত্তি নিয়ে বসতে হয়, যে আজকে অনুষ্ঠানে বসতে হয়েছে, ওকে নিশ্চয়ই পরিবারের সমস্ত কাজ কমপ্লিট করেই বসতে হয়েছে। হ্যাঁ, বাড়ির যদি বাইরের কোনো রেসপন্সিবিলিটি থাকে সেটাও কমপ্লিট করে নিয়ে, সেসব করে নিয়ে, বাড়ির সবাইয়ের সবকিছু করে নিয়ে ওকে বসতে হয়েছে। সেটা আমার ক্ষেত্রে নয়। এক্ষেত্রে আমি স্বাধীন, এক্ষেত্রে আমার গৃহিণী আমাকে সেই সহযোগিতাটা করে। এই সহযোগিতাটা আমরা পুরুষরা পাই, নারীরা সেটা পায় না। এবং আমার মনে হয় নারীরাই পুরুষদের থেকে অনেক বেশি পরিশ্রম করে আহ সব দিক থেকে, কারণ তাকে সবকিছুটাই সামাল দিতে হয়, যেটা পুরুষদের হয় না। এটা মানতে আমার কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধাও নেই। আর মহিলা কবির ক্ষেত্রে যদি বলি, যে মহিলা কবিদের ক্ষেত্রে অনেককেই আমি এরম কবিদেরও সাথে আলাপ হয়েছে যারা নিজের নামে কবিতা লিখতে পারেন না। মানে তার পরিবার সেই স্বীকৃতিটা তাকে দেয় না যে সে কবিতা লিখবে, তাকে ছদ্মনামে কবিতা লিখতে হয়। এরকম অনেক মহিলা কবি রয়েছেন আমার পরিচিত রয়েছেন, যিনি ছদ্মনামে কবিতা লেখেন, কারণ তার পরিবারে এই কবিতা লেখাটাকেও এইটুকু স্বাধীনতাও তাকে দেওয়া হয় না। অ্যাকচুয়ালি সভ্যতার শুরুতে যদি আমরা যাই, তখন তো মানে নারীরাই নারী শাসিত সমাজ ছিল, শাসিত সমাজ, নারী শাসিত। সেটা থেকে এখন পুরুষ শাসিত, শাসিত বলাটা ভুল, মানে উচিত নয়, কিন্তু তবুও আমরা সভ্য সমাজে বলি না বটে, কিন্তু আসলে তাই। এটা বলতে আমাদের লাগে, দ্বিধা হয়, কিন্তু আসলে কিন্তু তাই। এখনো একটি মহিলাকে বাড়ির বাইরে পা রাখতে গেলে অনেক কৈফিয়ত দিতে হয়, সেটা ছেলেদের দিতে হয় না। আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো এটা ঠিকই, বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের ক্ষেত্রে হয় যে বাড়ির সমস্তটা, এটা আমার ক্ষেত্রেও অমিত যেটা বলেছে একদম ঠিক, যে বাড়ির সমস্ত রেসপন্সিবিলিটি পূরণ করে করতে হয়। তবে এটা আমার ক্ষেত্রে আমি না স্বীকার করলে অন্যায় হবে আর কি। আমি কিন্তু আমার বাড়ির মানুষদের কাছ থেকে সেই সহযোগিতাটা পেয়েছি বলেই আমি বেশ কিছু বছর কিন্তু আমি সরে গিয়েছিলাম, আবৃত্তি চর্চার থেকেই সরে গিয়েছিলাম বিভিন্ন কারণে। কিন্তু সেটা আমি আমার ফ্যামিলি মেম্বারদের, বিশেষ করে আমার হাজবেন্ডের কথা বলবো, তার সেই সহযোগিতাটা পেয়েছি বলেই আমি কিন্তু আবার নতুন করে এই জগৎটাতে ফিরে আসতে পেরেছি। এবং সেটা খুব মানে খুশি মনে, ও যেমন অমিতকে যেমন যে সাহায্যটা শুরুতেই মানে করছে আর ওর ওর গৃহিণী যেটা ওকে সহযোগিতা করছে, সেই একই সহযোগিতা আমিও আমার বাড়ির গৃহকর্তার কাছ থেকে পাই। তো ফলে এটা আমার সুবিধে হয়েছে আর কি। তবে এটা ঠিক, বহুজন সেটা পায় না। তুই ভাগ্য, মানে তুই লাকি। হ্যাঁ, তুই বল। হ্যাঁ, এতটা ভাগ্যবান কিন্তু সবাই নয়। একদমই তাই, একদমই তাই। আমি দুজনের কথা শুনেই আহ দর্শক বন্ধুরা তো শুনলই, আমি না বলে পারছি না যে সত্যি মানে অর্পিতাদির কথার সঙ্গে বলি যে আমাদের মনে হয় এরকম কয়েকজনেরই খুব সৌভাগ্য আছে, অনেকে কিন্তু যুদ্ধ করে সবকিছু সামলেই এই জগতে আছে। আজকে হয়তো অর্পিতাদি যা শুনলাম, বা আমি আমার কথা দিয়ে বলছি, আমার পরিবারে প্রচন্ড ভাবে সাপোর্ট, ভীষণ ভাবে সাহস যোগানো, সঙ্গে থাকা সবটুকু আছে বলেই কিন্তু এত সহজে বিচরণ করতে পারি। হ্যাঁ, এটা ঠিক যেটা অমিত বাবু বলছিলেন যে সবটুকু সামলে করতে হয়, একদম সবটুকু সামলে করতে হয়, কিন্তু এই সামলেটাও অনেক পরিবারে অনেক মহিলা আজও আছে, সবটুকু সামলেও কিন্তু নিজেরটুকু সামলানোর মতো স্বাধীনতা পায় না। একটা কোথাও খারাপ লাগা আছে। তাদের জন্য বলি যে তারা যেন এই জায়গাটায় সহজভাবে বিচরণ করতে পারে, কারণ ভালো লাগার একটা এরম সুন্দর ভালো লাগার জায়গায় কেউ যদি না সবকিছু সামলেও এই জায়গাটায় না ফিরে পায়, সেটা সত্যি খুব বেদনাদায়ক। তো একদম কবিতায় আসি, তারপর যাব। অনেকে অনেক সমর্থন, সহমত, শুভেচ্ছা জানিয়েছেন। কবিতাটা শুনে নিই, কারণ কথা বলতে ভীষণ সবাই আমরা ভালোবাসি ভালো থাকতে, তার সঙ্গে কবিতাটাও শুনতে হবে। ঘড়ির কাঁটা ঘোড়ার মতো ছুটছে। তো অর্পিতাদি শুনে নি।
হ্যাঁ, অমিত যখন পরিচয় বলছিল তখন আমার মনে হলো যে রবীন্দ্রনাথে আমিও একটু যাই আর কি। কারণ সত্যি কথাই রবীন্দ্র কবিতা না বললে ঠিক কবিতা আবৃত্তি করছি সেই জায়গাটা যেন নিজের ভেতরে অনুভব করা যায় না আর কি, অনেকগুলো কবিতা যখন বলতে হয়। তো ও তো শোনালো পরিচয় কবিতাটা সেঁজুতি থেকে, আমি একটু খেয়া কাব্য থেকে অনাবশ্যক কবিতাটা শোনাই। কবিতাটা খুব একটা চর্চিত নয়, দেখি চেষ্টা করে পারি কিনা। কাশের বনে শূন্য নদীর তীরে আমি এসে শুধাই তারে ডেকে, একলা পথে কে তুমি যাও ধীরে, আঁচল আড়ে প্রদীপ খানি ঢেকে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। গোধূলিতে দুটি নয়ন কালো, ক্ষণেক তরে আমার মুখে তুলে সে কহিল, ভাসিয়ে দেব আলো, দিনের শেষে তাই এসেছি কুলে। চেয়ে দেখি দাঁড়িয়ে কাশের বনে প্রদীপ ভেসে গেল অকারণে। ভরা সাঁঝে আঁধার ওয়ে এলে আমি এসে শুধাই ডেকে তারে, তোমার ঘরে সকল আলো জেলে এ দীপখানি সঁপিতে যাও কারে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তব হেথায় রাখো বালা। আমার মুখে দুটি নয়ন কালো, ক্ষণেক তরে রইল চেয়ে ভুলে। সে কহিল, আমার এ যে আলো, আকাশ প্রদীপ শূন্যে দিব তুলে। চেয়ে দেখি শূন্য গগন কোণে প্রদীপ খানি জলে অকারণে। অমাবস্যা আধার দুই পহরে শুধাই আমি তাহার কাছে গিয়ে, ওগো তুমি চলেছ কার তরে, প্রদীপ খানি বুকের কাছে নিয়ে। আমার ঘরে হয়নি আলো জ্বালা, দেউটি তবু হেথায় রাখো বালা। অন্ধকারে দুটি নয়ন কালো, ক্ষণেক মোরে দেখল চেয়ে তবে। সে কহিল, এনেছি এই আলো, দীপালিতে সাজিয়ে দিতে হবে। চেয়ে দেখি লক্ষ দ্বীপের সনে দীপখানি তার জলে অকারণে। খুব সুন্দর। আমরা চলে যাই, অনেকে অনেক বার্তা দিয়েছে, একটু শুনে নিই। ওটা তো ভীষণ ভালো লাগা, কেননা আজকে এই দর্শক বন্ধুরা আছে বলেই আমরা কিন্তু শিল্পীরা এই ফ্রেমের মধ্যে বন্দি থেকেও কোথাও একটা ভালো আছি। সবকিছু তো স্বাভাবিক হয়নি, হতে চলেছে, অবশ্যই। কিন্তু যাদের জন্য আমাদের ভালো থাকা, হয়তো সব চিঠি সবসময় সময়ের মধ্যে গুছিয়ে পড়া যায় না, তবু যতটুকু পড়া যায়, আর জানবেন সবটুকুর উত্তর সময় মতো সবাই দিয়ে দিই, সবটাই লক্ষ্য থাকে, কিন্তু অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবটুকু পড়ে ওঠা হয় না, বা কিছুটা যান্ত্রিকতায় এগিয়ে যায়, পিছিয়ে যায়, মিস করে যায়। এই জায়গাগুলো প্লিজ ভালোবেসে একটু, আর বাকিটা বললাম না, কি করে দেবেন। দেবাশিস দা, গোপাদি, তারপরে শৈলী কবিতা কাননের এক ছোট্ট খুদে বন্ধু, আমার সঞ্চালনা ভীষণ ভালো বলেছেন, নিজেরটা আগে বলে তারপর বাকিটার দিকে যাচ্ছি। আচ্ছা, গোপাদি লিখেছে, অর্পিতা খুব সুন্দর বললে। অরূপ রায়চৌধুরী, অপূর্ব আলাপচারিতা। কাশের বনে গোপাদি, সুন্দর হয়েছে। দেবাশিস দণ্ড স্যার লিখেছেন, সুন্দর আলোচনায় অনেক কথাই উঠে এলো। ঠিক তাই, এই আলোচনার মধ্যে আমরা কত কিছু জানতে পারলাম, বা নিজেদের মতামতটাও বুঝতে পারলাম যে কতটা মানে নিজেদের চিন্তা ভাবনাটা বা কতটা কি প্রাসঙ্গিক বা ঠিক কি ভুল। দেবাশিস স্যার লিখেছেন, নারীরা ছদ্মনামে কবিতা লিখেছেন, আবৃত্তি করছেন, এটা ঠিকই, কিন্তু স্বনামে ও আছেন। পম্পা দাস, কথাগুলো খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন, আপনাদের নিয়েই আমাদের ভালো লাগা। শাশ্বতী হোসেন, অমিতকে শুভেচ্ছা। দেবলীনা দাশগুপ্ত, অমিতবাবু খুব সুন্দর বললেন। পার্থ মুখার্জি শুভেচ্ছা জানিয়েছেন। ভরত জানা, অমিতবাবু খুব সুন্দর।
চুমকি মজুমদার। শুভেচ্ছা সকল শিল্পীকে। আর আছেন অনেকেই, সঙ্গে থাকবেন পাপিয়া মণ্ডল, খুব সুন্দর। আমরা এবার অনুষ্ঠানের দিকে এগোই। জানি না অনেকে বাদ পড়লেন কি, আমি ঠিকঠাকভাবে সবকিছু শিল্পীদের কাছে পৌঁছে দিতে পারলাম কিনা। অবশ্যই উনারাও দেখে নেবেন, আমরাও দেখে নেব। অনুষ্ঠানের দিকে যাই। অমিতবাবু কি শোনাচ্ছেন? যে সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এত হানাহানি ধর্মের নামে, এত হিংসা, সে সময়ে এই উপমহাদেশের আরেকজন মহান কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমার ভীষণ মনে পড়ছে। এই কবিতাটি সত্যিই যদি আমরা অন্তর দিয়ে অনুভব করি, তাহলে বোধহয় এত ধর্মের নামে হানাহানি হবে না, এবং যারা আমাদেরকে লড়িয়ে দেয়, যারা আমাদেরকে লড়িয়ে দিয়ে তাদের মুনাফাটা নিয়ে যায়, তারাও সে কাজটা করতে সফল হবে না। কাজী নজরুল ইসলামের ক্ষমা করো হযরত। তোমার বাণীতে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাস বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু। তুমি চাহো নাই আমরা হইব বাদশা নবাব কভু। এই ধরনীর ধন সম্ভার, সকলের তাই সম অধিকার। তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ, ক্ষমা কর হযরত। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা, ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙতে আদেশ দাওনি হে বীর। আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহো নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা। বেহেশত হতে ঝরে না কো আর, তাই তব রহমত। তোমার বাণীতে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত। ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। সমৃদ্ধ হচ্ছি। আমার অনেক কিছু জানতে ইচ্ছা করছে, যে একদম এইভাবে, এই যে যেহেতু দর্শক বন্ধুরা ওপাশে রয়েছে, সবকিছু তাদের কথাবার্তাগুলো পৌঁছে দিতে পারছি না, বলে উঠতে পারছি না কবিতা শোনার এতে। তো সেই সূত্র ধরেই মনে পড়লো যে এই লকডাউনের সময় আকাশবাণীতে মানে আপনি যেহেতু ওখানে উপস্থাপক আছেন, সেই সময় কি প্রভাব ফেলেছিল, মানে প্রথমে আপনার বা ওখানে? একদম শুরুতে যখন মানে কোভিড নিয়ে এত বাড়াবাড়ি শুরু হলো, আমরা প্রথমে মার্চ মাস অবধি পুরো সমস্ত প্রোগ্রাম হয়েছে। মার্চ মাসের পর যেটা হয়েছিল, ওখানে কোভিড ধরা পড়েছিল দু একজনের, তখন প্রোগ্রাম কিছু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মানে বাড়ি থেকে কিছু কাজ শুরু হয়, ধাপে ধাপে সমস্ত চ্যানেলগুলো বন্ধ হয়ে গিয়ে চ্যানেলগুলোকে মার্জ করে দেওয়া হয়। হ্যাঁ, পরবর্তীকালে আবার যখন একটু একটু করে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে, তখন কিন্তু আবার সমস্ত কিছু এখন স্বাভাবিক, মানে আবার আমরা যেতে শুরু করি। এরম হয়েছে প্রথমের দিকে, একেবারে প্রথমের দিকে, যে একজন মাত্র ঘোষক তিনি থাকলেন, থেকে পুরো প্রোগ্রামটা করে এলেন, আর কেউ থাকছে না, মানে যাতে আর কারোর সাথে কারো সেরম ভাবে সংক্রমণটা ছড়িয়ে না পড়ে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন আবার সেই স্বাভাবিক ছন্দে আমরা কিন্তু ফিরে গেছি। আবার প্রত্যেকটা চ্যানেল আবার নতুন করে শুরু হয়েছে, অনুষ্ঠান শুরু হয়েছে। দেখুন, আকাশবাণীর যেটা মূল বিষয়, সবার হিতের কথা আমরা ভাবি, এবং এটা তো অন্যান্য যে এন্টারটেনমেন্ট মিডিয়া রয়েছে তাদের মতো একই নয়। আকাশবাণীর মোটোটাই হলো মানুষের সেবা, তাদের উপকারে লাগা। তাই সমাজের প্রত্যেকটি মানুষের কথা ভেবে অনুষ্ঠান সূচি সাজানো হয়। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে কজন মানুষ শোনে? এখন তো কেউ শোনে না, টিভি আমি সিরিয়াল দেখে। অবশ্যই অনেক প্রশ্ন নিয়ে আসবো আপনাকে। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন।
দর্শক হ্যাঁ, বন্ধুদের অনেক কিছু জানাতে হবে, ফলে আমি এটা ঠিক। আসবো, অনেক খোলা আছে। হ্যাঁ, এটা ঠিক যে এখন যখন একটা ভিজুয়াল মিডিয়া এসে গেছে তখন সত্যি রেডিওর শ্রোতা কমেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এই যে কোভিড কালে মানুষকে সচেতন করা, এই কাজটা কিন্তু প্রতিনিয়ত করে গেছে আকাশবাণী। প্রতিনিয়ত কি করতে হবে, কিভাবে মাস্ক পরা প্রতিদিন। উচিত, কিভাবে মাস্ক পরা উচিত, মানে মাস্ক গুলোকে কিভাবে আমরা নষ্ট করব, কিভাবে হচ্ছে যে বিধিনিষেধ মেনে চলতে হবে, প্রতিনিয়ত মানুষকে সচেতন করে গেছে। এবং একটি ভালো অনুষ্ঠান শুরু হয়েছিল ওই সময়, যে কিভাবে আমরা ভালো থাকবো। ফোন ইন অনুষ্ঠান, আমরা আমাদের মতামত শেয়ার করে নিতে পারছিলাম, যারা স্টুডিওতে থাকতো ওদের সাথে আমরা কিভাবে কাটাচ্ছি সময়, কিভাবে ভালোভাবে কাটাতে পারি। এবং যারা সরাসরি এই লড়াইটাতে যুক্ত ছিল, ডাক্তার, নার্স, এদের সাথে কথা বলা, এবং এইভাবে কিন্তু অনুষ্ঠান এগিয়ে গেছে সেই সময়। আর এখন তো পুরোপুরি সবকিছুই স্বাভাবিক, এখন সমস্ত অনুষ্ঠানই হচ্ছে। আরো আসবো, আমার অনেক কিছু জানার, আমার সঙ্গে সঙ্গে আমার দর্শক অবশ্যই, বন্ধুদেরও অবশ্যই। অনেক কিছু জানার আছে। আমি চলে যাচ্ছি অর্পিতাদির কাছে। হ্যাঁ, অমিত ধর্মীয় হানাহানির একটা কবিতা শোনালো, মানে ধর্মীয় হানাহানি থেকে উত্তরণের কথা বলেছে আর কি। এবং এটা বলতে বাধ্য হচ্ছি যে সত্যি সত্যি ওর কথা ধরেই বলছি যে আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি যেখানে মানুষ কিন্তু, সে যে মানুষ, তার যে প্রকৃত ধর্ম হচ্ছে মানব ধর্ম, সেই কথাটা মানুষ ভুলতে বসেছে। একটা মানে সম্প্রদায়ের যে বিভাজন, সাম্প্রদায়িক একটা বাতাবরণ তৈরি হয়েছে, যেটা মানব সভ্যতার ক্ষেত্রে, মানব সমাজের জন্য সত্যিই খুব ক্ষতিকর। তো সেই প্রসঙ্গেই কবি শামসুর রহমান তার পান্থজন কবিতাতে কি বলেছেন সেটা আমরা একটু শুনি। বহু পথ হেঁটে ওরা পাঁচজন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলতো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে, আমি বৌদ্ধ, হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে, কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। এত সুন্দর কবিতা বলেন, আমার জানতে ইচ্ছা করছে যে এই কবিতার জগতে আপনি এলেন কি করে? মানে নিজের ভালো লাগা আমি কি কি না, সেটা একদমই আমার নিজের ভালো লাগা। তবে একদম শুরুতে, মানে আমি খুব ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়ছি আর কি, তখন বাবা যেটা করতেন, বাবা এক একটা কবিতা আমাকে মুখস্থ করাতেন এবং সেটা তার মতো করে বলানোর অভ্যেস করাতেন আর কি। তো সেইভাবে বিভিন্ন যখন স্কুলগুলোতে গিয়েছি, স্কুলে তারপরে তো একটু বড় হয়ে একটু শিখেছি, এবং এইভাবে আস্তে আস্তে করে কবিতার সাথে এগিয়ে যাওয়া আর কি। এবং সেটা সত্যি একেবারে নিজের ভালো লাগা, ভালোবাসার জায়গার থেকে। আমি যাই চিঠিতে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু আগে পড়ে গেছি। আহ নারীরা ছদ্মনামে কবিতা লিখেছেন, আবৃত্তি করছেন কিন্তু স্বনামে। বিষয়টা কি একটু বোঝানো যাবে? যে কোনো প্রয়োগ খ্যাতি পাওয়ার শিল্পে আশা। তো তাকে সামনে, না, প্রয়োগ শিল্পে তবে তো বেরিয়ে সামনে গিয়েছে। আসতেই হবে। প্রয়োগ শিল্পে তো মানুষকে সামনে আসতে হবে, আর তো লুকিয়ে পর্দার আড়ালে তো কোনো প্রয়োগ শিল্প সম্ভব নয়। এটা কেন যে লিখছে নারীরা ছদ্মনামে, কিন্তু যখন পাঠ করছে তখন কিন্তু স্বনামে? এ বিষয়ে কি বলেন? হ্যাঁ, সামনাসামনি ছদ্মনামে যারা লিখছে সত্যি তাদের সেই পরিস্থিতির মধ্যে থাকতে হয়েছে। হ্যাঁ, এখনো একদমই কি তাই। এরম মানুষ নেই যারা প্রচন্ড ভাবে আবৃত্তি ভালোবাসেন, বা যে কোনো আবৃত্তি কেন, গান ভালোবাসেন, কোনো একটা শিল্প নিয়ে তিনি আঁকড়ে বেঁচে থাকতে চান, কিন্তু সেই সুযোগটা তার নেই। এরকম মানুষ কিন্তু রয়েছে। আবার একেবারেই যে পুরোটাই নেগেটিভ এটা বলা ঠিক নয়, আছে। কারণ আমরা এখন দেখতেই পাচ্ছি অনেক মেয়েরা এগিয়ে এসছে, কবিতা আবৃত্তি করছে।
করছে, ভালোবাসছে। আর পুরুষ কবিরা যে কবিতা লেখে বেশিরভাগই নারীদের প্রশংসা করে, তাদের সৌন্দর্যের প্রশংসা করে, তাদের সম্বন্ধে লেখে। কিন্তু মহিলা কবিরা কিন্তু ওই আদিক্ষেতা করেন না। আমি দেখিনি খুব একটা মহিলা কবিদেরকে পুরুষদের খুব একটা যে প্রশংসা করে কবিতা লিখছে। আমি হয়তো সেটা আমার দীনতা, আমি পড়িনি, কিন্তু আমার এটা মনে হয়েছে। হ্যাঁ, যে কিন্তু কিন্তু পুরুষ কবিরা নারীদের প্রশংসায় পঞ্চমুখ। হ্যাঁ, কিন্তু ওই আদিক্ষেতা মহিলা কবিরা খুব একটা করেন বলে আমার জানা নেই। নারীরাও কিন্তু পুরুষ প্রশংসা করে লেখে। একদম। আমি একটু সাহস করে বলেই নি, যতই আমি সঞ্চালিকা হই, আপনার আমন্ত্রিত শিল্পী হন, আমি বলি যে আমি তো দিব্যি দেখতে পাই মানে এরকম যে পুরুষরা যেমন প্রশংসাও করে, তেমন কিন্তু কাটাছেঁড়া করতেও ছাড়েন না। আর মহিলাদের যে কথা বলছেন, আমি সেদিক থেকেও বলি যে পুরুষদের সবসময় যে নিন্দে করি আমরা তা নয়, সুন্দর করে আমি এখন বেশ অনেকটা কথা হট করেই পুরুষ সম্বন্ধে বেশ সুন্দর সুন্দর মনের কথা বলতে পারবো। যে আমরা যতই বাড়িতে রাস্তাঘাটে চেঁচামেচি করি, আজও কিন্তু যতই নারী পুরুষ বলি, আজও কিন্তু আমরা কিছু হলে অন্তত মানে বিপদে পড়লেও কি চরম সুখানুভূতি, সে বাবা হোক, বন্ধু হোক, স্বামী হোক, সন্তান হোক, আমরা কিন্তু পুরুষকেই ভাবি যে একটা বিপদে পড়লে মানে সেই বিপদটা মানে কি বলবো যে রক্ষা করার। আজও কিন্তু আমার ওই নিরাপত্তাটা ওই জায়গাটাতেই কিন্তু কাম্য বলে মনে হয় আমার সঙ্গে। আমি জানি না অর্পিতাদি কি মতামত, আমি জানি না, আমার মনে হলো। আপনি কি বলছেন? একদমই একমত, একদম একমত। আমি শুনবো না, যতই আপনারা দুজন আছেন তো আমি একা, তো ভোটে আমি হারবো। তা নয় অমিত, একদমই নয় অমিত। আমার মনে হয়েছে একটা কথা এখানে বলা ভালো। আসলে এখানে আমরা কেউ নারী পুরুষ ভেবে এই কাজটা বোধহয় করি না। এই যে সুখ দুঃখ ভাগ করে নেওয়া বা যা কিছু আর কি কথা হচ্ছে আমাদের, এটা আমরা প্রিয়জন হিসেবে করি। সেটা নারী হতে পারে, সেটা পুরুষ হতে পারে। আমরা তার কাছেই আশ্রয় চাই যে আমার প্রিয়জন, যে আমাকে সেই শক্ত কাঁধটা দিতে পারে যেখানে আমি আমার বেদনাটা দিলে সে সেটাকে গ্রহণ করতে পারবে, এবং আমাকে কিন্তু সে আমার আত্মবিশ্বাসের জায়গাটা ফিরিয়ে দেওয়া বা আমাকে শক্তভাবে দাঁড় করিয়ে দেওয়ার কাজটা সে করতে পারে। সেটা নারী পুরুষ নির্বিশেষেই হয়, এবং আমাদের কাছের মানুষগুলো, সেটা বাবার কাছেও হয়, মায়ের কাছেও কখনো হয়, এবং বিবাহিতা মেয়েদের কাছে তো অবশ্যই তার স্বামী অবলম্বন হয়ে দাঁড়ায়। তবে এটা ঠিক নয়, অমিতের এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারলাম না যে সবসময় নারীদের প্রশংসা করে কবিতা লেখেন, মানে পুরুষ কবিরা। আমি বলছি যে পুরুষ কবিরা নারীদের প্রশংসা করে, মানে পুরুষ কবিদের কবিতায় নারীদের প্রশংসা পাওয়া যায়, থাকে, মানে খুব পাওয়া যায়। উল্টো দিকটাতেও থাকে, মানে নারীরাও কিন্তু পুরুষদের, আমার দীনতা, আমি দেখিনি না থাকে, একদমই থাকে এটা। যাই হোক, আচ্ছা লড়াই থামিয়ে দিই। আমি শুধু নিরাপত্তা হাজবেন্ড বা আমাদের পারিবারিক ব্যাপারে না, আমি জীবনযাত্রাতে বলছি, রাস্তাঘাটে বা যাদের ধরো মানে এমনও অবস্থা বা ছেলেপুলেরা বাইরে থাকে, প্রতিবেশী মানে কিভাবে কি করছে না করছে, আজকে আপদে বিপদে কিন্তু তারা একটা কিছু রাত্রে হোক যাই হোক ক্লাবের ছেলেদের কাছেই যায়। তারা যতই ক্লাবে চিৎকার করে ফিস্ট করুক যাই করুক, আপদে বিপদে এমনকি তারা শুধু সেখানে গিয়ে মানে ডাক্তার বদ্যি যে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকে না। আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বলছি, তারা মানে শেষ কাজটাও অনেক সময় সম্পন্ন করে। ফলে আমি আমার চোখে কিন্তু পুরুষের জায়গাটা একদম এরকমই, খারাপটা মহিলাদেরও আছে। না, তার কারণ হচ্ছে নারীদের পক্ষে রাত্রে ভিত্রে আমাদের সেই সমাজ ব্যবস্থা কিন্তু এখনো নয় যে একটা মেয়ে রাত্রিবেলায় বেরিয়ে ডাক্তার বদ্যি ডাকতে যাবে, সেও তখন বিপদে পড়ে যেতে পারে, সম্ভাবনা থেকে যায় কিন্তু। ফলে এটা আমরা পুরুষের দ্বারস্থ হই, এবং ওরা সেই কাজটা অবশ্যই করে। লড়াই থামিয়ে দিয়ে না, লড়াই কেন হবে? একদম না, আসলে অমিতাভ বাবু না মনে হচ্ছে একটু আমাদের পাল্লাটা কেন অভাব বোধ করছি। একদমই না, আমি আমার বন্ধুকে নিরাপদেই রাখবো, অসুবিধে নেই। আমি মনে হচ্ছে মাঝখানে পড়লাম, আমি তা কেন? আচ্ছা, গোপা চক্রবর্তী, ওরে ভাই না বলে তো মারা খাই, মানে বুঝতে পারছি যে ও কি অবস্থা, যে
আমাদের থেকে না মাঠ না, এরকম কোনো পরিস্থিতি নেই। আহ সত্যি কথা বললেন অর্পিতা, দেবাশিস দা লিখেছেন শিপ্রা ম্যাডামের সঞ্চালনা এভাবেই চলতে থাকুক। নিলাম পার্থ মুখার্জি, নারীর প্রয়োজনে পুরুষের সৃষ্টি, তাই পুরুষেরা নারীদের প্রতি বেশি আকৃষ্ট হয়। শুনলাম অমিতাভ নাথ আমার সঞ্চালনার কথা বলেছে। সঙ্গে থাকুন, আর আমার মানে আপনাদের অনুষ্ঠানে খুব তৃপ্ত। লিখেছেন দেবাশিস দা লিখেছেন অমিতাভের উত্তর বড়ই মজাদার। আচ্ছা, মোনালিসা সামন্ত অমিতাভ বাবুকে লিখেছেন, উনার বলায় উনি মুগ্ধ। নাম ভুলে যাচ্ছেন তো? অমিত না, আসলে এই অমিতাভটা পড়লাম, সেই সূত্রে হয়তো হচ্ছে অমিত। রেস্টার হয়ে গেছে। শাশ্বতী হোসেন, আজকের কবিতায় সন্ধ্যা স্মরণীয় হয়ে থাকবে। একদম, আজকেরটা স্মরণীয় তো অবশ্যই প্রথম পর্ব, আর এরকম একটা সুন্দর বাচিক শিল্পীদের সঙ্গে পাবো ভাবতেই পারিনি। এত সহজ হয়ে আমাদের সমৃদ্ধ করছে, সত্যি ধন্য। কাজল জানা, উনিও সঙ্গে আছেন, অসাধারণ অনুষ্ঠান বলছেন। জগন্নাথ নাথ, সকলকে একরাশ অভিনন্দন, আপনাকেও সঙ্গে থাকুন। পম্পা দাস অনবদ্য, দেবব্রত দত্ত, অপূর্ব সঙ্গে থাকবেন। মালা দাস চক্রবর্তী, অমিত তোমার কথাগুলো খুব ভালো লাগলো। চলে যাই আবার কবিতায়। হ্যাঁ, প্রেমের কবিতা শোনাবো বলছিলাম। যাই হোক, ওই সত্যি তো নারীদের ছাড়া পুরুষরা অসম্পূর্ণ, উল্টোটাও একই। পারস্পরিক বোঝাপড়াটা থাকা উচিত, থাকলে তবেই সভ্যতা এগিয়ে যাবে। কবি অনির্বাণ দত্তের লেখা কবিতা তোমার জন্য। তুমি চাইলে কি না দিতে পারি আমি, তুমি চাইলেই কাকডাকা ভরে উঠে এক বুক নদী সাঁতরে ওপারের বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো নিয়ে এসে তোমার হাতে দিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। যদি বলতে ওই উঁচু করমচা গাছে, কিংবা আকাশ ছোঁয়া কাঁচা মিঠে আম, কিংবা জামরুল, অথবা আমলকি থোকা পেড়ে দেবে, অমনি আমার চোরকি নাচানো পায়ের আঙুলে কসরতের খেলায় তরতর করে এডাল ওডাল সেডাল ছাড়িয়ে প্রায় আকাশটার কাছে উঠে গিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। তেমনি তোমার বুকের ঠিক মাঝখানটাতে জমাট পাতা রক্তের মতো শিরশিরে ঘুরে বেড়াচ্ছে যন্ত্রণার যে বিষ পোকাগুলো, আমার শক্ত আঙুলের ফাঁকে তীক্ষ্ণ নখের পরে একটা একটা করে টিপে মারার জন্য যদি বলতে, সমুদ্র তোলপাড় করে, পাহাড়ের চূড়ো ডিঙিয়ে, অরণ্যের বেড়া ভেঙে প্রতিটি গাছ চিনে চিনে সেই বিশল্যকরণী লতা ঠিক নিয়ে এসে পাতাগুলি তোমার পায়ে ঠেকিয়ে বলতাম, এই দেখো তুমি চাইলে কি না দিতে পারি আমি। অথচ আশ্চর্য, কিছুতেই তুমি চাইলে না কিছুই। ভালোবাসা এরকমই হয়। চলে যাই অর্পিতাদির কাছে। কত কথা মনের মধ্যে আকুলি বিকুলি করছে, কিন্তু ঘড়ির কাঁটা এতটাই এগিয়ে গেছে, মনে হচ্ছে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে মানে কবিতাগুলো না শুনে তো পারছি না, তাই সরাসরি কবিতায় আসি। প্রচুর প্রশ্নের ঝড়, জিজ্ঞাসা, জানার আগ্রহ সব নিয়েই কবিতায় ঝাঁপ দিলাম। বলুন। আচ্ছা, আমি অমিত প্রেমের কবিতা শোনালো, আমি একটু বাস্তবতায় ফিরি। আমাদের সমাজে এখন প্রায়ই হচ্ছে নারী নির্যাতনের খবর আমরা পাচ্ছি, প্রায় প্রতিদিনই এই খবরটা আমরা পাচ্ছি। তো সেই প্রসঙ্গে কবি সুনীল গঙ্গোপাধ্যায় নদীর ধারে নির্জন গাছতলায় বলে একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা একটু শোনাই। ফুলের বাগানে গভীর রাতে লুকিয়ে বসে আছে একটা চোর। মৃদু জ্যোৎস্না, পাতলা অন্ধকার, ওড়াউড়ি করছে পেঁজা তুলোর মতন মেঘ। হঠাৎ
দু একটা পাখিও ডেকে ওঠে। নিষিদ্ধ কুসুমের তীব্র গন্ধ কেমন আবেশময়। সেই গন্ধ কি ওকে সম্মোহিত করতে পারে না? চোর বলেই কি তার থাকবে না সৌন্দর্যবোধ? দিন দুপুরে একটা 7 বছরের বাচ্চা মেয়েকে ছিনিয়ে নিয়ে গেল একজন মুখোশধারী। ওরা মুখোশ পরেছে, পড়ুক, কিন্তু অতটুকু বালিকার মুখের হাসি কি ওরা দেখেনি? গলা টিপে সেই হাসি মুছে দিতে গিয়ে ওদের বুক কাঁপবে না? তোমার হাতে তলোয়ার থাকলে তোমার শত্রুরও একটা থাকবে, তারপর মুখোমুখি হবে লড়াই। এটাই তো মানুষের নিয়ম। যারা পেছন দিক থেকে আঘাত হানে, নিরস্ত্রকে পুড়িয়ে মেরে অট্টহাসিতে হাওয়া কাঁপায়, তারা কি মানুষ? জনসংখ্যা যত বাড়ছে ততই মানুষের সংখ্যা কমে যাচ্ছে। এইসব কথা মনে এলে কোনো খাদ্যে আর স্বাদ থাকে না। সব সুরই মনে হয় বেসুরো। সব গাছ থেকে ঝরে যায় ফুল, শিকড়ে লাগে পোকা। নদীর ধারে নির্জন গাছতলায় এখনো কি কেউ আপন মনে বাঁশি বাজায়? তার প্রতীক্ষায় বসে থাকি। আমি চিঠিতে যাই, প্রচুর জন এত প্রশংসা করছে যে আমি কবিতা শুনবো না এগুলো পড়ে শোনাবো, আমি বুঝতে পারছি না। সময়টা মনে হয় আরো 1 ঘন্টা বাড়িয়ে দিতে ইচ্ছা করছে। পিয়াসী মজুমদার, অপূর্ব। দেবলীনা দাশগুপ্ত, মনোগ্রাহী। শাশ্বতী হোসেন, প্রেম তো বাস্তব গল্প। অর্পিতা ম্যাডাম দিদিকে বলেছেন। পার্থ মুখার্জি লিখেছেন, অফিসে বসেই দেখে নিচ্ছি, এত সুন্দর অনুষ্ঠান আমার মতো কবিতা প্রেমিক মানুষকে বসিয়ে দিয়েছে। সত্যি আমাদের পরম সৌভাগ্য ওনাদেরকে সঙ্গে পেয়ে, যে মানুষ অফিসে বসে, সত্যি টাইমটা একদম এমন আমাদেরও টাইম পরম পাওয়া যে একদমই তাই। আমাদের যে কবিতা অফিসে ওনারা বসে শুনছেন। অনুষ্ঠান দেখছি, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। আমরা হয়তো কিছু হয় স্টেজ। না, একদমই। দেবাশিস দণ্ডসাল লিখেছেন, প্রেম কি বাস্তব নয়? একদমই ঠিক, বাস্তব। একদম। পম্পা দাস, অপূর্ব কণ্ঠস্বর। দুজনকেই আমিও বলে দিলাম। দেবব্রত দত্ত, সুন্দর কবিতা পাঠ। অমিতাভ বাবু। শাশ্বতী হোসেন আমায় লিখেছেন, স্মার্টলি সঞ্চালনা করছে শীতটা, করতে পারি যেন তোমাদের ভালোবাসায়। দেবব্রত দত্ত, সুন্দর আলোচনা চলছে। আপাতত এই পর্যন্তই রাখি, না জানি কি বেরিয়ে গেল। সব উত্তর আমি দিয়ে দেবো অনুষ্ঠান শেষে। আমি যাই অমিত বাবুর কবিতায়। আচ্ছা, কোনো প্রশ্ন নেই তো? কবিতায় সরাসরি চলে যাচ্ছি তাহলে। আছে তো, অন্তত একটা কবিতা শুনে নিয়ে ঝাঁপ দিই, তারপরে আচ্ছা, আবার কোথায় বিভাগে চলে যাবে। বেশ। এবারের কবিতাটি আমাদের জীবন বোধের একটি কবিতা। কবি বিজয়া মুখোপাধ্যায়ের লেখা কবিতা, বেড়াতে এসেছিলেন। তিনি এলেন, কিছুদিন থাকলেন, তারপর ফিরে গেলেন। তিনি জন্মাননি, মারাও যাননি, বেড়াতে এসেছিলেন। যে হাওয়া আমাদের ঘিরে আছে তার মধ্যে এখনো তার ঘাম গন্ধ। যদি আমরা তাকে ভুলে যাই তাতে তার ক্ষতি নেই, তিনি থাকতে আসেননি। হয়তো ভেবেছিলেন এই জায়গা, এখানকার মানুষজন তার মনের মতো নয়, হয়তো না এলেই ভালো হতো। তবু যে কয়েকটা বছর তিনি আমাদের মধ্যে থাকলেন, আলগা ভাবে রইলেন, যেন এক জীবন, তারপর ফিরে গেলেন। এই ভালো, তিনি তো বেড়াতে এসেছিলেন। প্রশ্নে আসবো, আর একটা কবিতা শুনে দিই। অর্পিতা দি বলুন। আচ্ছা, বেশ। আচ্ছা, অর্পিতা দি কবিতা বলুন। হ্যাঁ, আমি একদম এই সময়ের একজন কবি, নাজমুল আরেফিনের একটা কবিতা পড়ছি। আমি ফেসবুক থেকে পড়তে পড়তে আমার ভালো লেগেছে বলে আমি এটা সংগ্রহে রেখেছি আর কি। তো সেটা বলছি একটু।
কবিতার নাম পর্দা সরান, সামনে তাকান। পর্দা সরান, সামনে তাকান, জগৎ আপনার, জগৎ আমার। দেখতে পাচ্ছেন না নাকি দেখছেন না? কথা বলুন, গলা তো আপনার। পা থেকেও না হাঁটলে আপনি তো পঙ্গু। অজুহাত নয়, হাতে হাত দিন, বিন্দুতেই হয় সিন্ধু। আপনি অন্ধ বলে ভাববেন না পৃথিবী অন্ধকার। কান থেকে হাত সরান, থেমে নেই তর্জন গর্জন। তোষামোদ্দের ভিড়ে আপনিও শেয়ালের ছানা, বোকা খরগোশ ভারবাহী গাধা। তালির বদলে খেলুন, এবার মাঠ আপনার। বিনা কান্নায় মাও টানে না বুকে। টিকে নয়, বাঁচুন আরবার। দয়ার দানে ধুলো উড়ে ঠিকই, ফলে না ফসল। জ্যোৎস্না পেলে তবে তো চাঁদ, গাছের পরিচয় ফলে, মাঠের যেমন জলে। যে মাঠে আপনি দাঁড়িয়ে তা উত্তপ্ত লাগে, তা মাটি তো নাকি বারুদের স্তূপ? মনকর্ষণে বারুদেও ফলে সোনা। কিন্তু আপনি তো বলির পাঁঠা, বিবেক বুদ্ধি বন্ধ কি লতা। চার লোভী পুঁটি, কোকিল পিয়াসী ধ্বজা। পর্দা সরান, সামনে তাকান, জগৎ সবার। বাহ, খুব সুন্দর। এবার অমিতবাবুকে আমি প্রশ্নটা করি, সেটা হচ্ছে যে আপনাদের এই আকাশবাণীর নিজস্ব বিল্ডিং আছে, স্টুডিও আছে, কর্মচারী সবকিছুই একদম আপনাদের ঠিকঠাক জায়গায়, সেক্ষেত্রেও কোথাও যেন আমরা দেখি যে এই যে এফএম এর ছোট ছোট চ্যানেলগুলো, তারপর মুঠোফোন, সবাই এত এদিকে আকৃষ্ট কেন? এই ফাঁকটা কোথায়? প্রথমত বলি, যখন কোনো মাধ্যম ছিল না, গণমাধ্যম, তখন আকাশবাণী কাজ করেছে, চরম জনপ্রিয় ছিল। দূরদর্শন আসার পর থেকেই কিন্তু একটা ভাটার টান শুরু হয়ে গেছে। আর এখন যেটা হয়েছে, প্রত্যেকের হাতেই একটি করে ওই ছোট ছোট আধুনিকতম যন্ত্র, যেটা চলমান দূরাভাষ, সেটিতে তো সবাই মগ্ন হয়ে থাকে। তো সেখানেও কিন্তু আমরা হানা দিইনি যে তা নয়, সেখানেও আমরা হানা দিয়েছি। অনলাইন অ্যাপস রয়েছে এখন, নিউজ অন এআইআর অ্যাপ, সেটার মাধ্যমে কিন্তু আকাশবাণীর প্রত্যেকটি চ্যানেল শোনা যায়। এবার আপনি যেটা বললেন না, এফএম কেন এত জনপ্রিয়, কেন আকাশবাণী নয়, আপনাকে একটা জাস্ট ঘটনা অনেক বলছি। দ্রুতময় মনে হয় এফএমটা, সেখানে হ্যাঁ, কেন আকাশবাণী যেন মনে হয়। কেন কেন হ্যাঁ, কেন? দুটোর ফ্রিকোয়েন্সিতে পার্থক্য রয়েছে, ঠিক আছে? এটা এফএম হচ্ছে ফ্রিকোয়েন্সি মডিউল, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড মডিউল। ডিফারেন্সটা কি? আপনি বিয়ে বাড়ি যাবেন, সুন্দর করে সাজলেন, যেমন আজকে সেজেছেন। সাজার পর আপনি একটা ভালো গাড়িতে একটা যাচ্ছেন, একটা ধরুন শীততাপ নিয়ন্ত্রিত একটা গাড়িতে আপনি যাচ্ছেন। আপনি বাড়ি থেকে যেমন বেরোলেন তেমনটি কিন্তু ওই বিয়ের অনুষ্ঠানে গিয়ে পৌঁছবেন। এটা হচ্ছে এফএম। কিন্তু সেই গাড়িটি বেশি দূর যেতে পারে না, কম দূরত্ব যায়। আর আমাদের যে আকাশবাণীর যে ফ্রিকোয়েন্সি, সেটা হলো হুড খোলা গাড়ি। আপনি সুন্দর করে সাজলেন বিয়ে বাড়ি যাবেন বলে, কিন্তু আপনাকে একটা হুড খোলা গাড়ি দেওয়া হলো। আপনি চাপলেন, বাড়ি থেকে সুন্দর করে সেজে বেরিয়েছেন, চুল পরিপাটি করে বাঁধা। যখন আপনি বেরোলেন, কি হবে? যখন বিয়ে বাড়িতে পৌঁছবেন তখন আপনার চুল টুল উড়ে গিয়ে একটা যাতা অবস্থা। এটা হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে যে এটাকে পুরো ইথার তরঙ্গে ছেড়ে দেওয়া হয় ফ্রিকোয়েন্সিটা, যাতে করে বেশি দূরে যেতে পারে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ নয়, এশিয়ার দেশগুলোতেও এই ফ্রিকোয়েন্সি যায়, যার জন্য ওটা ইথার তরঙ্গে পুরো ওপেন ছাড়া রয়েছে। আর এফএম এর ফ্রিকোয়েন্সি কম জায়গায় পৌঁছয়, মানে কম দূরত্বে পৌঁছয়, কিন্তু সেটাকে ওই যে বললাম, সুন্দর করে আপনি একটা শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে করে যাচ্ছেন, সুতরাং আওয়াজের একটা পার্থক্য তো হয়। এবং যে এফএম এর কথা বলছেন, সেই এফএম কিন্তু চালু হয়েছিল আকাশবাণী ভবন থেকেই। টাইমস, প্রথমে যে এখন যে রেডিও মির্চি আপনারা শোনেন, টাইমস গ্রুপ ওটা কিছু একটা স্লট কিনে নিয়েছিল আকাশবাণীর কাছ থেকে, সেখান থেকে অনুষ্ঠান শুরু হয়েছিল। ওরা সবকিছুই ব্যবহার করতো আমাদের স্টুডিও, আমাদের মেশিনপত্র সবকিছুই আমাদের। পরে ওদের এখন এফএম প্রাইভেট চ্যানেলগুলো নিজেদের অফিস, একটা খুব ছোট্ট ঘরে ওরা করে। ঠিকই বলেছেন যে একটা ছোট জায়গা, ছোট ঘরের মধ্যে, কিন্তু আমাদের বিশাল বড় আকাশবাণী ভবন। আমাদের তো মূল ব্যাপারটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, বহুজন হিতায় বহুজন সুখায়। এটা হচ্ছে যে
ট্যাগলাইন আকাশবাণীর। সেজন্য আমাদেরকে রাত্রিবেলায় যখন আমরা চ্যানেলটা বন্ধ করি, মানে যখন আমাদের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হয়, প্রত্যেক দিন কিন্তু নিয়ম করে যারা আমাদের মৎস্যজীবী বন্ধুরা রয়েছে তাদের জন্য সতর্কবার্তা দিতে হয়। কারণ প্রত্যেকের কথা আমরা ভাবি। সকালবেলায় উঠেই আমাদের প্রত্যেকের এন্টারটেনমেন্টের কথা নয়, সেখানে কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান রয়েছে, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান রয়েছে, গ্রামীণ মহিলাদের জন্য আলাদা করে অনুষ্ঠান হয়েছে, শুধু মহিলা মহল রয়েছে, মহিলাদের জন্য অনুষ্ঠান রয়েছে। প্রত্যেকের কথা ভেবে কিন্তু অনুষ্ঠান সাজানো আছে। ওই যে বললাম বহুজন সুখায় বহুজন হিতায়, এটাও তো ভাবতে হবে। এফএম তো অবশ্যই ভালো, চকচক মোড়কে মোড়া, ভালো তো লাগবেই, স্বাভাবিক সেটা, তাই না? একদম। জানতে আসলে ইচ্ছা করছিল হ্যাঁ, রেস্তোরাঁর খাবার রোজ খেতে ভালো লাগে না, আমাদের- কিন্তু পেট খারাপ হয় বেশি খেলে। বাড়ির খাবারও খেতে হয় মাঝে মাঝে। সে তো অবশ্যই, এটাই খেতে হয়, বাড়ির খাবারটাই খেতে হয়। অকেশনালি আমরা যাই ঠিক আছে, কিন্তু বাড়িতেই খাবারটা শুধু খেতে হয় না, ও জায়গায় একটা ভালো লাগাও জড়িয়ে থাকে, একটা একদম। ঐতিহ্যবাহী সব জিনিসটাই থাকে। এবারে চিঠিগুলো পড়ে নিয়ে আমি অমিত বাবুর কবিতা শুনে চলে আসবো অর্পিতাদির কাছে। সময়ের ঘড়ির কাঁটা একদম কাঁটায় কাঁটায়, যতটা পারবো চিঠিগুলো পড়ে নি। শাশ্বতী হোসেন, অমিত কি সহজ করে বুঝিয়ে দিলেন, ঠিক তাই, ওই জন্যই জানতে ইচ্ছা করছিল। আহ নাজমুল আরফিন, আমি একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম অর্পিতা, দেরি হয়ে গেল। এই যে এসেছেন, কবিতা কাননকে ছুঁলেন, এটাই অনেক। পরবর্তীতেও কিন্তু অবশ্যই থাকতে হবে। এবং কবি নিজে ছুঁলেন, কবি নিজে ছুঁলেন, ওরই কবিতা পাঠ করলাম। হ্যাঁ, উনি দেরিতে এসেছেন, আর শুধু তাই নয়, আমরা আপনার কবিতাও শুনলাম, ওই জন্যই বললাম এটা কিন্তু থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা কবিতা তো শুনলামই, এবার আপনাকেও চাই। আচ্ছা, এবার মোনালিসা সামন্ত, অমিতদার উত্তরে মনটা ভরে গেল। পার্থ মুখার্জি, দারুণ পর্যালোচনা। কর্ণধর মণ্ডল, বিশেষ কাজের জন্য যোগদান করতে দেরি হলো, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এটা হতেই পারে, পরে শুনে নেবেন, সঙ্গে থাকবেন। মোনালিসা সামন্ত, শিবপ্রতর সঞ্চালনা অসাধারণ। আমাদের শৈলী আজ পরিপূর্ণ হলো তোমাদের দুজনকে পেয়ে, অমিত দা, অর্পিতা দি। দেবব্রত দত্ত, অর্পিতা, আপনার সুন্দর এবং বলিষ্ঠ পাঠ। গোপা চক্রবর্তী, এই নেশায় যারা ডুবেছে তারাই জানে। আগের কবিতার পর্যালোচনায় উনি বলেছেন। চলে আসি এবার অমিত বাবুর কবিতায়। আমাদের সময়সীমা পেরিয়ে যাচ্ছি, কবিতা একবারে শোনান। শেষের দিকে, তাই তো? শেষের দিকে। আচ্ছা, এবারে যে কবিতাটা আমি বলবো, এটাও একটি একদমই ছোট একটি কবিতা। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, তোমার সঙ্গে দেখা হলে। তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি মানুষকে ভালোবাসো না, অথচ দেশকে ভালোবাসো কেন? দেশ তোমাকে কি দেবে? দেশ কি ঈশ্বরের মতন কিছু? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, গুলি বিনিময়ে তুমি প্রাণ দিলে, দেশ কোথায় থাকবে? দেশ কি জন্মস্থানের মাটি না কাঁটাতারের সীমানা? বাস থেকে নামিয়ে যাদের তুমি হত্যা করলে, তাদের বুঝি দেশ নেই? তোমার সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করতাম, তুমি কি করে জানলে আমি তোমার শত্রু? কোনো প্রশ্নের উত্তর না দিয়েই তুমি আমার দিকে রাইফেল তুলবে? এমন ভালোবাসাহীন দেশপ্রেমিক হয়? যেতে ইচ্ছে করছে না, কিন্তু সবটাই তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বাঁধা, যেতে হবেই। আবারও আপনাদের মানে এখানে আসতেই হবে। এই জায়গাটা মানে এতটা সুন্দর, ভালো লাগার একটা শুরু, মানে রেশ রয়ে গেল যে
আসতেই হবে, এরকম একটা কথা দিয়ে যেতে হবে। আর এখন অর্পিতাদির কাছে যাই, এই কবিতা কাননে এসে কেমন লাগছে? ভীষণই ছোট্ট ভালো। কবিতা দিয়ে একটুখানি বলেন, আহ, ছোট্ট 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 কি করে যদি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভীষণই ভালো লাগছে। আমি খুব বেশি দিন জড়িত নই এই সংস্থার সঙ্গে, কিন্তু যে কটা দিন আছি আর কি, আমি প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানই শুনেছি। সেটা হয়তো লাইভ শুনতে পারিনি, কিন্তু রেকর্ডেড শুনেছি, এবং আমার ভীষণ ভালো লেগেছে। এবং সব থেকে যেটা দামি কথা আর কি, সেটা হচ্ছে যে এই যে প্রচেষ্টাটা, যে কবিতা নিয়ে আমরা থাকবো। বেশিরভাগ মানুষ আজকাল কি হচ্ছে, যে বিভিন্ন রকম আলোচনা, এবং সেটা চটুলতার দিকে অনেক আলোচনা এবং চটুল প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা বেশি ঝুঁকে পড়ছি আর কি। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই কবিতার মধ্য দিয়ে দিন যাপন, এই যে প্রচেষ্টাটা করছি আর কি এই শৈলীর মাধ্যমে, এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য এবং সত্যি প্রশংসাযোগ্য। ফলে আমরা বললাম এই কারণে যে আমার মনে হয়েছে আমিও হয়তো এই পরিবারেরই সদস্য হয়েছি এখন। হয়েছি, থাকতে হবে। না, থাকবো তো এই বটেই। যে এই যে আশা হলো, আর যেতে নাহি দিব। যাব না। একদম যেতে নাহি দিব। কবিতা শুনি, তারপর আমরা আচ্ছা আজকের মতো শেষ করব। আচ্ছা, বেশ। সময়টা তো শীতকাল চলছে, তো শীতকাল নিয়ে একটা কবিতা পড়ছি আমি, কবি সুকান্ত ভট্টাচার্যের প্রার্থী কবিতা। হে সূর্য, শীতের সূর্য, হিমশীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি। যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকদের চঞ্চল চোখ ধান কাটার রোমাঞ্চকর দিনগুলির জন্যে। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি। ঘর ছেড়ে আমরা এদিক ওদিক যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও। শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ওই উলঙ্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। ভীষণ ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ অর্পিতা প্রামাণিক দিকে আর অমিত কিরণ ব্যানার্জিকে আমাদের এমন একটা শুভ দিনের শুভ সন্ধ্যা দেওয়ার জন্য। আবারও যেন সঙ্গে পাই। আর এই যে বললাম, আমাদের সঙ্গেই থাকতে হবে। আজ তবে আসি, একটুখানি থাক। প্রিয় দর্শক বন্ধুদের বলি, শুভরাত্রি। এভাবেই সঙ্গে থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন। নমস্কার। নমস্কার।